অযোগ্যদের বাছতে হবে, কিন্তু যোগ্য অযোগ্যদের বাছার যে উপায় অর্থাৎ ওএমআর শিট সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে বা লুকিয়ে ফেলা হয়েছে। কার নির্দেশে লুকিয়ে ফেলা হয়েছে? মমতা ব্যানার্জির নেতৃত্বে যে মন্ত্রিসভার বৈঠক হয়েছে সেই বৈঠকেই ওএমআর শিটকে লুকিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতএব আমি মনে করি যে এই ওএমআর শিট লুকিয়ে ফেলার কারণে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা সম্ভব হয়নি, যার জন্য যোগ্যরা আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে। অতএব এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভায় নেওয়াতে এই সংকট, তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভা চেয়েছিল অযোগ্যদের সামনে যোগ্যদের ঢাল হিসাবে দাঁড় করিয়ে দাও, আর যোগ্যদেরকে ক্ষমা ঘেন্না করলে অযোগ্যরাও তার সাথে পাস হয়ে যাবে। এই একটা ফন্দি নিয়ে এই জিনিস করা হয়েছে। আমি মনে করি যে 7 দিনের মধ্যে কোনোভাবেই রাজ্য সরকারের পক্ষে এটা করা সম্ভব হবে না, যদি না লুকোনো ওএমআর শিট বের হয়। আর যদি এটা না করতে পারে, আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভাকে গ্রেপ্তার করা উচিত। তার কারণ এই বিরাট যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সাথে ওএমআর শিট গায়েব করার যে দুর্নীতি, তাতে মুখ্যমন্ত্রী এবং পুরো মন্ত্রিসভা এতে জড়িত। আমরা দেখব যে আগামী 7 দিনের মধ্যে রাজ্য সরকার লুকোনো ওএমআর শিট বের করে নাকি না ওরা সেই আবার নতুন কোনো রাস্তা ধরে। এই তিনটে অংশ মিলেই সমস্ত কেলেঙ্কারি করা হয়েছে এবং এই অযোগ্যদের রাখতে আপনাদের এত আগ্রহ কারণ আপনার কিছু মন্ত্রী চায় কিছু অযোগ্য ক্যান্ডিডেট এখানে থেকে যাক, কিন্তু মন্ত্রীরা চান এখানে কোনো অযোগ্য থেকে যাক, সরাসরি বিচারপতি বলছেন। দেখুন, চুরি যে পুরো সংগঠিত চুরি হয়েছে, আর সেই চাকরি চুরির টাকা যে একদম ওপর পর্যন্ত ভাগ এসছে, এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। আর এই সত্য বক্তব্যটাও সুপ্রিম কোর্টের বিচারপতিদের বুঝতে অসুবিধা হয়নি। অযোগ্যদের কেন বারবার নিয়ে আসা হচ্ছে? যোগ্যদের পাশে একবারও মুখ্যমন্ত্রী দাঁড়াননি, কিন্তু অযোগ্যদের পাশে মুখ্যমন্ত্রী কেন দাঁড়িয়েছেন? কদিন বাদে নির্বাচন, এবার অযোগ্যদের মুখ বন্ধ রাখতে হবে, নইলে তো অযোগ্যরা সব বলতে শুরু করবে কোন কোন নেতাকে কত টাকা দিয়ে তারা চাকরি পেয়েছে। আর এই যে শত শত নেতার নাম বেরিয়ে আসবে, এ ধাক্কা তৃণমূল কংগ্রেসের পক্ষে সামলানো সম্ভব নয়। সেই কারণে সময় অতিবাহিত করো, এটাই তৃণমূলের একমাত্র পলিসি। এবং যোগ্য অযোগ্যের বিতর্ক লাগিয়ে দিয়ে অযোগ্য যারা তাদেরকে প্রতিশ্রুতির জালে বন্দি করে রেখে নির্বাচনটা যদি একবার পার হয়ে যেতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেস হেরে গেলে তো আর দায়ী রইল না, আর জেতার পরে তখন তো আবার 5 বছর বাদে নির্বাচন। এই পলিসি নিয়ে চলছে। সেই কারণে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে মন্ত্রীরাও যে এর সাথে জড়িত, এই কেলেঙ্কারিতে বড় বড় মন্ত্রীদের হাত আছে, সেটা জজ সাহেব যখন স্পষ্ট করে বলে দিচ্ছে, তারপরেও এদের লজ্জা হচ্ছে না কেন? কারণ জজ সাহেব যেটা এখন বলেনি, হয়তো ভবিষ্যতে কখনো বলবে যে শুধু মন্ত্রীরা নয়, স্বয়ং মুখ্যমন্ত্রী ওই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। না না, আজকের যে তৃণমূল ছাত্র পরিষদের যে মিটিং, সেটা তো প্রকারান্তরে নির্বাচনী প্রচার অভিযান হলো।
ছাত্রদের নিয়ে কোনো দরকার নেই। সেই কারণে আমি মনে করি ওটা তো একটা গালিগালাজের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। ইলেকশন কমিশনকে গালি দাও আর বিজেপিকে গালি দাও, তার মঞ্চ হচ্ছে ছাত্র মঞ্চ। সেই কারণে ছাত্রদের ভবিষ্যৎ, ছাত্রদের উন্নয়ন, এই রাজ্যের শিক্ষার প্রসার, এই রাজ্যের শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা, কলেজ স্থাপন, ইউনিভার্সিটি স্থাপন কিচ্ছু নেই। শুধু একদম গদ ধরা বিজেপি আর ইলেকশন কমিশনকে গালিগালাজ আর কিছু এজেন্সিকে গালিগালাজ, এটাই হচ্ছে তৃণমূলের এই মিটিংয়ের মূল উদ্দেশ্য। আমরা সেই কারণে মনে করি যে এই মিটিংটা যে ছাত্রদের মিটিং, এটা বোঝবার উপায় নেই মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর বক্তৃতা থেকে। না না, ছাত্রদের যে ইউনিয়ন, সেই ইউনিয়নের ভোট হোক এটা তো তৃণমূল চায় না। কারণ তৃণমূল হচ্ছে একটা অগণতান্ত্রিক দল, গণতান্ত্রিক মুখোশ পরে রয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আপনি দেখবেন স্বেচ্ছাচারিতা তৃণমূল কংগ্রেসের মূল সম্বল, মূল হাতিয়ার। সেই কারণের জন্য গণতন্ত্রকে সম্মান জানাতে হয় ইলেকশন কমিশনকে লিখে। গণতন্ত্র না রাখলে এখানে স্বীকৃতি নষ্ট হয়ে যাবে। সেই কারণে ওইটুকু গণতন্ত্রের মুখের বাণী আছে, বাকি গণতন্ত্র কোথাও নেই। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে না, তার জন্য কায়দা কানুন করে বিভিন্ন কলেজের যে নির্বাচন, সেই নির্বাচনকে ওরা বন্ধ করে রেখেছে। আর নির্বাচনকে চালু করার কোনো লক্ষণ তৃণমূল কংগ্রেসের বা সরকারের নীতির মধ্যে আমরা দেখি। দেখুন, মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী, এইভাবে ডিএম, সরকারি আধিকারিক, বিএলওদের কোনোভাবেই হুমকি দিতে পারেন না। যেটা উনি করেছেন সেটা সংসদীয় রীতি বিরুদ্ধ কাজ, আইন বিরুদ্ধ কাজ। এই অবস্থাতে সরকারি আধিকারিকদের হুমকি দেওয়া, তাদেরকে ভয় দেখানো, তাদেরকে ভীতি প্রদর্শনের মাধ্যমে তার মতে চলায় বাধ্য করা, এই অনেকগুলো অফেন্সের কারণে মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার হওয়া উচিত। সেই জন্য আমরা পরিষ্কার মনে করি যে এই জাতীয় হুমকি কোনো একজন মুখ্যমন্ত্রী দিতে পারেন না, যেটা অন্যায়, যেটা সম্পূর্ণ আইন এবং রীতি বিরুদ্ধ। না, এনআরসি বলছে কেন? এনআরসি নিয়ে ভ্রান্ত প্রচার চারিদিকে চালিয়েছে। ওনার একমাত্র ভোট ব্যাংক হচ্ছে এখন মুসলমান ভোট ব্যাংক। সেই মুসলমানদের মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান হচ্ছে একটা সিংহভাগ। যে কারণে বারবার উনি এনআরসি শব্দ ব্যবহার করেন এই জন্য, যাতে মুসলিম সমাজে একটা আতঙ্ক তৈরি করা যায়। আমরা তো পরিষ্কার করে বলছি যে এই এসআইআরে কিংবা এনআরসিতে স্পষ্ট করে বলি, কোনো ভারতীয় মুসলমানের কোনো চিন্তা নেই। ভারতীয় মুসলমান মাথা উঁচু করে যেভাবে এখানে আছেন তার নিজ স্থানে, সেইভাবে হিন্দুর সমমর্যাদায় এখানে বাস করবেন। অতএব হিন্দু আর মুসলমান কোনো প্রভেদ নেই। যদি এনআরসি হোক কিংবা এসআইআর হোক, নাগরিকত্বের প্রশ্নে ভারতীয় মুসলমান এবং ভারতীয় হিন্দু এক সমান। বিতর্ক তো তৈরি হচ্ছে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী। ইলেকশন কমিশন এবং আমরা
এবং বাংলার মানুষ চায় এই বিদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের এখান থেকে তাড়াতে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে। আর তার জন্য এনআরসি হবে, তার জন্য এসআইআর চলবে। অতএব এটা পরিষ্কার করে আমরা জানাতে চাই, অতএব মুখ্যমন্ত্রী যতই আতঙ্ক তৈরি করার চেষ্টা করুক, আমরা পরিষ্কারভাবে এই সমস্ত সমাজের মানুষকে জানাতে চাই, যারা ভারতীয় তাদের চিন্তার কোনো কারণ। দেখুন, বিষয় হচ্ছে চারিদিক দিয়ে মুখ্যমন্ত্রী ঘিরে গেছে, আর এমন অসন্তোষের মধ্যে আছে যে ওনার ভাষাও অসংলগ্ন হয়ে যাচ্ছে। কি বলছেন উনি তার মানে নিজেও বুঝতে পারছেন। আরে কোনো সিনেমা বানানো, এটা তো একজন নাগরিকের নৈতিক অধিকার। সেই সিনেমাতে যদি কোনো অসত্য কিছু থাকে তা খুঁজে বের করবার দায়িত্ব সরকারের, পুলিশ প্রশাসনের। কিন্তু কোনো সিনেমাই হতে দেব না, কোনো সিনেমাকেই চলতে দেব না। আর কখনকার সিনেমা? যখন উনি কোনো দায়িত্বে ছিলেন না, সেই সময়কার সিনেমা, ইতিহাস, বাংলার ইতিহাস, সেটাকে উনি তুলে ধরতে দেবেন না কেন? সর্বক্ষেত্রে ওনার আতঙ্ক। তার কারণ উনি ধর্মীয় সুশ্রুতিতে বিশ্বাস করেন, আর যে কারণের জন্য কোনো রকম কোনো বিচার, কোনো রকমভাবে কোনো মত, কোনো রকমভাবে কোনো সত্য ঘটনাকে উনি সহ্য করতে পারছেন। না না, বোর্ড যে আছে, পর্ষদ আছে, এরা তো তৃণমূলের স্থাবক, এরা তো অধিকাংশই অসাধু লোক, নইলে জেল খাটে। অতএব সেই অসাধু লোকদেরকে, তাদেরকে কবজা করতে কি আছে? সবাই মিলে তো দুর্নীতিটা করেছে, নইলে এত বড় দুর্নীতি হতে পারে না। যে কারণে বোর্ড, পর্ষদ এবং তৃণমূলের মন্ত্রী পরিষদের বড় বড় নেতার, তৃণমূলের নেতারা যুক্ত না থাকলে এত বড় দুর্নীতি হওয়া সম্ভব নয়। সেই কারণেই অশুভ আতাত, যে আতাত পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এক অশনি সংকেত বলে আমরা মনে করি। আমি দুটো বিষয় বলে দিচ্ছি। প্রথম বিষয় যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আপনারা দেখেছেন মহামান্য আদালত ইতিমধ্যেই রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে। গতবার যে সমস্ত পুজো কমিটি অনুদান পেয়েছে তাদেরকে সেই অনুদানের হিসাব দিতে হবে। এখানেও হিসাব, যে হিসাবটা কেন্দ্রীয় সরকার বারবার তৃণমূল কংগ্রেস সরকারের কাছে চেয়েছে, যে আবাস যোজনার কাজ করেছো হিসাব দাও, 100 দিনের কাজ করেছো হিসাব দাও, কেন্দ্রীয় টাকার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেছো হিসাব দাও। হিসাব বললেই মমতা ব্যানার্জি খেপে যেত। আজকে দেখুন, সেই ঘুরে ফিরে আদালত দুর্গা পূজার যে গত বছরের হিসাব চাইছে, তবেই এবছরে টাকা দেওয়া হবে, এ কথা কোর্ট ঘোষণা করছে। তার মানে মমতা ব্যানার্জিকে এটা আমি পরিষ্কার বলতে চাই, হিসাব দেওয়া নেওয়া হতেই হবে, নইলে ট্রান্সপারেন্সি থাকে না। যদিও আমরা দুর্গা পূজায় সরকারি অনুদানের বিরুদ্ধে, এটা আগেও আমরা বলেছি, 1 পয়সাও সরকারি অনুদান দুর্গা পূজায় দেওয়ার কথাই নয়। তার কারণ একটি প্রতিষ্ঠান, দুর্গা পূজা কমিটি, তাদের জনগণ যে পরিমাণ সাহায্য করছে, জনগণ যে পরিমাণ যোগদান দিচ্ছে, তাতে ধুমধামে তারা পুজো করতে পারে। মুখ্যমন্ত্রী নিজের ভোট রাজনীতির জন্য
একটা গরিব রাজ্যে, ভাড়ার শূন্য রাজ্যের ধার করা টাকায় এই বিলোনোর ব্যবস্থা যেটা করেছে তার আমরা নিন্দা করেছি, এখনো নিন্দা করছি। তবুও কোর্ট যখন কত বছরের হিসাব চেয়েছে আমরা সেটাকে স্বাগত জানাই, যে ট্রান্সপারেন্সি থাকা দরকার আছে। পরে যে কথাটা আমি বলতে চাই, জাজকে আমরা ধন্যবাদ জানাতে চাই, শুধু আমরা নয়, বাংলার শিক্ষাপ্রেমী সমস্ত মানুষ ধন্যবাদ জানাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালন কমিটি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। উপাচার্য দেখিয়ে দিলেন শিক্ষার জন্য লড়াই কতটা জোরদার করা যায়। একটি প্রতিষ্ঠান সরকারের হুমকি, পর্ষদের হুমকি, কোনো কিছুর কাছে মাথা নত করেনি। ছাত্রদের যে টিএমসিপির হুমকির কাছেও মাথা নত করেনি। অন্যান্য কলেজ পরীক্ষা বন্ধ করে দিয়েছে, কিন্তু কলকাতা ইউনিভার্সিটি এটা দেখিয়ে দিয়েছে কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতির আখড়া নয়। অতএব কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস হবে আর তার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানকে সেই রাজনৈতিক দলের কাছে মাথা নত করে সব পরীক্ষা পাল্টে দিতে হবে। এই জাতীয় যে মানসিকতা, তার বিরুদ্ধে যে কলকাতা বিশ্ববিদ্যালয় যে হিম্মতের সাথে পদক্ষেপ নিয়েছে, আমরা বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতিকে সারা বাংলার মানুষের পক্ষ থেকে কোটি কোটি নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং বাকি যারা মেরুদণ্ডহীন বিভিন্ন কলেজ এবং প্রতিষ্ঠান, সেই সমস্ত অধ্যক্ষকেও আমরা বলছি, দেখে শিখুন। একই শিক্ষার 12টা বেজে গেছে পশ্চিমবাংলায়। আর দয়া করে তৃণমূলের চাটুকারিতা করে বাংলার শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করবেন না, তাদেরকে আমরা এখান থেকে আবেদন জানাতে চাই। ধন্যবাদ। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবছে এটা ডায়মন্ড হারবারের ভোট। কিছু বিদেশি নাগরিককে ওখানে রেখে দিয়ে, কিছু বানানো পুলিশ থানা তৈরি করে, মানুষের ওপর মস্তান দিয়ে আতঙ্ক তৈরি করে ডায়মন্ড হারবারে ছাপ্পা ভোট দিয়ে জেতা যায়। কিন্তু এবার ইলেকশন কমিশন তৈরি, ডায়মন্ড হারবারকে আগে রক্ষা করুক অভিষেক ব্যানার্জি, তারপরে তো বিজেপিকে দেখবে। সেই কারণে নিজেদের স্থান 26-এর ভোটের পর কোথায় হবে সেই চিন্তা আগে করুন, যে পশ্চিম বাংলায় আপনাদের ভিক্ষা পাত্র জুটবে না, এ আমি আপনাদের পরিষ্কার বলে রাখছি। আমি তো আগেই বলেছি, তৃণমূল কংগ্রেস যত হঠকারিতা করবে এই রাজ্যে রাষ্ট্রপতির নির্বাচন তত কাছাকাছি এগিয়ে আসবে। তৃণমূল গুন্ডামি করবে, বাংলার মানুষ চায় এখানে রাষ্ট্রপতি শাসনে ভোট হোক, নিরপেক্ষ ভোট হোক। তৃণমূল গুন্ডামি করবে তো স্বাভাবিকভাবে সেই দিকে এই রাজ্য যাবে। আর তৃণমূল যদি সহজভাবে সমস্ত ভোট প্রক্রিয়াকে চলতে দেয়, তো ওদের প্রক্রিয়ার মাধ্যমেই, অর্থাৎ এই সরকারের মাধ্যমেই নির্বাচন যেমন হয় তেমন হবে। কিন্তু এবারের নির্বাচনে দাদাগিরি দিদিগিরি চলবে না। এবারের নির্বাচন আরো কঠোর হবে, আরো নিয়মবদ্ধ নির্বাচন হবে। আর তার আগে ভোটার তালিকার শুদ্ধিকরণ হবে, তৃণমূলের ভুয়া ভোটারদের নাম বাদ যাবে। বিষয় হচ্ছে পরিষ্কার জিনিস হচ্ছে, মানুষ চাইছে এখানে শুদ্ধ ভোটার তালিকা, এটা জনগণের দাবি। অতএব শুদ্ধ ভোটার তালিকা হোক,
এটা সবাই চাইছে, শুধু তৃণমূল কংগ্রেস আর এই রাজ্যের ভুয়া ভোটারের রূপকার সিপিআইএম শুধু বাধা দিচ্ছে। ওরা তৃণমূলের তল্পি বাহক হয়ে তৃণমূলের সানাই বাদক হয়েছে। সেই কারণে আমরা মনে করি তৃণমূল আর সিপিএম এক জায়গায়, বাকি সমস্ত মানুষ বাংলার চাইছে এসআইআর হোক, ভোটার লিস্টের শুদ্ধিকরণ হোক। একটা এজেন্সি নয়, আগে কখনো কেন্দ্রীয় এজেন্সি বিজেপি এসব করতো না, এখন কোনো রাজনৈতিক দল এসব করতো না। দেখুন, আমি আগেও বলেছিলাম যে জীবন কৃষ্ণকে গতবার যখন অ্যারেস্ট হয়েছে তখনই ওকে পার্টি থেকে তাড়ানো উচিত, কিন্তু কে তাড়াবে? যারা তাড়াবে তারাই তো অভিযোগে অভিযুক্ত। ঠক বাঁচতে গেলে গা উজাড় হয়ে যাবে। সেই কারণে জীবন কৃষ্ণ দাস সাহার পক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যেখানে এত দুর্নীতির সব ধরা পড়ছে, এত বেআইনি সম্পত্তি ধরা পড়ছে, তারপরেও মুখ্যমন্ত্রী জীবনবাবুর পক্ষে কেন? তার কারণ দুর্নীতি যেখানে, মুখ্যমন্ত্রী সেখানে। অতএব দুর্নীতির পাশে না দাঁড়ালে, কারণ জীবন কৃষ্ণর পর যদি অভিষেক কৃষ্ণর ডাক পড়ে, এই আতঙ্কেই তো মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত। সেই কারণের জন্য আমরা মনে করি এই পার্টিটা পুরো দুর্নীতির ঘুরে ধরে শেষ হয়ে গেছে। অতএব মানুষের কাছে একটাই আবেদন, তাই আমরা নিয়ে যাচ্ছি, আসুন পাল্টাই। প্রথমে এরা একসাথে গিয়ে মামলা করবে, মামলা করার পর তারপরে আবার তোমরাই এসে চেঁচামেচি করবে কেন কিছু হলো, কেন কিছু হলো। এই জয়েন্টের ফল সামনে রেখে বাম বিজেপির হঠাৎ একাধিকবার ফেলো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির বক্তব্যের মধ্যে যদি আপনি পুরো লক্ষ্য রাখেন, বারবার বামেদেরই তো পাশে চেয়েছে। বামেদের অফিস কেন বিজেপির অফিস হয়ে যাচ্ছে, তার জন্য গালিগালাজ করছে। এই বামেদেরকে বলছে মিছিল মিটিং প্রোগ্রাম করতে পারেন না, লোক নেই, তুই করে বলছে লোক নেই তো আমাদের বল, আমরা লোক দেবো। কার সাথে বামেদের সখ্যতা? কারা বামেদের সঙ্গে মিলে রয়েছে? যখন সরকারে আসার আগে বামেদের দুর্নীতি, বামেদের নেতাদের হাতে রক্ত লেগে থাকার কাহিনী এই মমতা ব্যানার্জি কতবার বলেছে? একটাও বাম নেতার দুর্নীতি ফাঁস করেছে? একটাও বাম নেতাকে শত শত তৃণমূল কংগ্রেস কর্মী আর বিজেপি কর্মীকে খুন করার অপরাধে গ্রেপ্তার করেছে, মামলা চালিয়েছে? কার সাথে বামেদের মিল আছে সবাই জানে। অতএব সানাইতে বলে একটা পো, ওই বামরা হচ্ছে, সিপিএম হচ্ছে তৃণমূলের পো, মমতা ব্যানার্জির পো। সেই কারণের জন্য আমরা পরিষ্কার বলতে চাই যে তৃণমূল কংগ্রেস আর সিপিএম এর ঐক্য দিল্লিতেও যেমন আছে, কলকাতাতেও বিদ্যমান, পশ্চিম বাংলাতেও বিদ্যমান। আরো হঠাৎ গবেষকদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। সবটা তো আমাদের লোক থাকে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক থাকে, কেউ দুষ্কৃতি করে, কেউ নিশ্চিনি করে। আমরা নিশ্চিনি করি, দুষ্কৃতি করি। দেখুন, সর্বক্ষেত্রে তৃণমূলের চরম দুর্নীতি। অতএব সেই দুর্নীতির কারণে অযোগ্য লোকদের তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গাতে বসিয়ে রেখেছে। আর সেই ক্ষেত্রে যখন নানা রকম বিচ্যুতি ধরা পড়ছে, কেন্দ্রীয় সরকারও যে টাকা খরচা করছে সেই টাকা কেন্দ্রীয় সরকার উৎপন্ন করছে না, সেই টাকা মানুষের টাকা, তার দেখভাল করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। অতএব মানুষের টাকা কেন্দ্রীয় সরকার যেখানে সেখানে বিলিয়ে দিতে পারে না।
তার কারণ মমতা ব্যানার্জিকে কৈফিয়ত দিতে হয় না, কারণ উনি গায়ের জোরে চলেন, বন্দুকের জোরে চলেন, জনগণকে ভয় দেখিয়ে চলেন। কিন্তু বিজেপি জনগণের কাছে দায়বদ্ধতা রাখে, জনগণের কাছে কৈফিয়ত দেওয়ার জন্য বিজেপি তৈরি থাকে। তাই বিজেপি সরকারকে, কেন্দ্রীয় সরকারকে প্রতি ক্ষেত্রে জনগণকে তার কৃত কাজের জন্য কৈফিয়ত দিতে তৈরি থাকে। কালকে রাহুল গান্ধীর বিহার যাত্রা, সেখানে মতুয়াদের 25 জন প্রতিনিধি যাচ্ছে। তো যেতে পারে, মতুয়া তো প্রচুর আছে, কিন্তু মূল মতুয়ার সমাজ বিজেপির সাথে আছে। কারণ এক সময় মতুয়া বাড়ি তো তৃণমূলের সঙ্গেই ছিল, একচ্ছত্র অধিপতি ছিল তৃণমূলের সেখানে। আর এখন সেখান থেকে কমতে কমতে ওই 25টা 30টা মতুয়া এসে দাঁড়িয়েছে। কারণ মতুয়ারা বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস যেভাবে এখানে সাম্প্রদায়িক রাজনীতি করছে, পশ্চিম বাংলাকে এরা আবার বাংলাদেশ বানাবে। সেই কারণে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা একবার দেশভাগের বিভীষিকা দেখেছে, বাংলাদেশ থেকে পালিয়ে এখানে মতুয়ারা এসছে, আর নতুন করে এখানে বাংলাদেশ বানাতে দিতে চায় না। যে কারণে মতুয়ারা যে বিজেপির সাথে আছে, যারা পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে চায়, সেই তৃণমূলের সাথে নেই।